কিন্তু অনেকেই একটা সমস্যা কি হয় জানো তোমাদের, সেটা হয়তো তুমি 10 ঘন্টা পড়ছো অথবা 12 ঘন্টা পড়েছো পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসতে পারোনি, কোনোভাবে ভুলে গিয়েছিলে উত্তরটা। আবার এটাও দেখা যায় যে কেউ 6 ঘন্টা পড়ছে বা 5 ঘন্টা পড়ছে, সে কিন্তু উত্তর দিয়ে এসে কিছু তো নিশ্চয়ই পন্থা আছে, কিছু তো নিশ্চয়ই ওয়ে আছে, কিছু তো নিশ্চয়ই টেকনিক আছে। বোর লাগে অনেকেই বলো, কারণ একটা সিলেবাস ধরো অনেকদিন ধরে পড়লাম, একই টেক্সট একই বই, কি পন্থা তুমি অবলম্বন করলে তোমার এই সমস্যাগুলোই আর থাকবে না। আমি তোমাকে কথা দিতে, তাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, সামনে এসএলএসটি পরীক্ষা আছে, তারা ভয় পাবে না, তারা এই পন্থাটা অবলম্বন করবে, পরীক্ষার জন্য রিভিশনও হবে, আবার সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। এটা ভীষণ ভালো একটা ট্রিক্স, সারা জীবন তোমাকে এটা সাহায্য করবে। কেমন দেখো, আজকে আমি তোমাদের এই ভিডিওটা শুধু এসএলএসটি পরীক্ষার জন্য একেবারেই করছি না, এসএলএসটি অবশ্যই মানে যে কোনো পরীক্ষার জন্য। সামনে আমাদের নেট আছে, সেট আছে, এসএলএসটি আছে, সি গ্রুপ ডি আছে, আপার প্রাইমারি টেট আছে, প্রাইমারি টেট আছে, প্রচুর পরীক্ষা আসতে চলেছে, বা যারা আরো অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দাও তাদের জন্য তো প্রচুর পরীক্ষা আসছে। সুতরাং প্রত্যেকটা জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যালো স্টুডেন্টস, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখো, রিভিশন প্রবলেম তোমাদের অনেকেরই এই সমস্যাটা হয়। দেখো, যেমন জীবনের পরীক্ষা আমাদের দিতে হয়, তেমন একাডেমিক পরীক্ষাও তো আমাদের দিতে হয়, সব জায়গাতেই আমাদের পরীক্ষা দিতে হয়, কিন্তু পরীক্ষার আগের ঠিক স্টেপগুলো কি করতে হয়, রিভিশন করতে হয়, প্রশ্নের উত্তর মনে রাখতে হয়, তারপর তো আমাদের পরীক্ষার দিন আমরা সঠিক উত্তর দিতে পারি। কারণ আমরা দেখি যে পরীক্ষক কিন্তু আমাদের শুধু সঠিক উত্তরটাই দেখবেন, তিনি এটা দেখবেন না তুমি কত ঘন্টা পড়েছিলে, তুমি কত ঘন্টা পড়োনি, সেসব কিচ্ছু তিনি দেখবেন না। তিনি শুধু দেখবেন তুমি উত্তর ঠিক দিয়েছো না উত্তরটা ভুল দিয়েছো, সেই অনুযায়ী তিনি নাম্বার দেন। তো অনেকেই একটা সমস্যা কি হয় জানো তোমাদের, সেটা হয়তো তুমি 10 ঘন্টা পড়ছো অথবা 12 ঘন্টা পড়েছো পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে আসতে পারোনি, কোনোভাবে ভুলে গিয়েছিলে উত্তরটা। এরকম তোমার সাথে হয় কিনা আমাকে জানাবে, অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমার সাথেও কি এমনটা হয়। এটা অনেকের সাথেই হয়। আবার এটাও দেখা যায় যে কেউ 6 ঘন্টা পড়ছে বা 5 ঘন্টা পড়ছে, সে কিন্তু উত্তর দিয়ে এসেছে। এর ভিতরের গল্পটা তখন তুমি বলতেই পারো, আমি 10 ঘন্টা করে পড়লাম, তারপরও কি আমি উত্তরটা ভুল করলাম কেন? আজকের এই কেনর উত্তর আমি তোমাকে দেব, যে কেন এই প্রবলেমটা হয় অনেক ছাত্রছাত্রী। একটা কথা মাথায় রাখবে, তুমি 10 ঘন্টা পড়ছো মানেই যে তুমি টপ করবে বা টপার হবে তা নয়। অনেকে আছে 6 ঘন্টা পড়েও টপ করে বা সে টপার হয়, কিছু তো নিশ্চয়ই পন্থা আছে, কিছু তো নিশ্চয়ই ওয়ে আছে, কিছু তো নিশ্চয়ই টেকনিক আছে। আমাদের ছোট থেকে দেখবে বারবার বলা হয় যে পড়াশোনা আগে সিলেবাসটা কমপ্লিট করো, তারপর রিভিশন করতে হবে। আর আমরা সেইভাবেই ছোট থেকে যেভাবে তৈরি হয়েছে, আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যে পড়লাম, সিলেবাস কমপ্লিট হলো, তারপর রিভিশন করলাম। কিন্তু যেমন তেমন করে তো রিভিশনটা করলে হবে না, তাহলে তো অবশ্যই আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়া বিষয়টা তোমাদের বলি, কারণ আমরা মানুষ কিন্তু ভুলে যায়। কারণ তুমি ধরো সকাল থেকে, আজকে তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি সকাল থেকে এখন রাত্রি 8টা পর্যন্ত কতগুলো ভিডিও ইউটিউবে বা ফেসবুকে দেখেছো? যদি প্রশ্ন করি, নিশ্চয়ই ফোনে সময় দিয়েছো। তুমি আমাকে সঠিকভাবে, তোমরা অনেকেই এটা বলতে পারবে না, 99% ছেলেমেয়েরা আমাকে সঠিক উত্তরটা দিতে পারবে না। যদি পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমাকে, হয়তো ব্যতিক্রম কেউ কেউ পারতেও পারে। কিন্তু ম্যাক্সিমাম জনের কি হয়, আমরা র্যান্ডম যেটা করে যাই সেটা আমাদের কোথায় সেভ হয় জানো? শর্ট টাইম মেমোরিতে গিয়ে স্টোর হয়, শর্ট টাইম মেমোরিতে, লং টাইমে নয়। লং টাইমে স্টোর করার জন্য তোমাকে খুব কেয়ারফুলি, সচেতনভাবে একবার, তারপর প্রয়োজন পড়লে আরো একবার, প্রয়োজন পড়লে আরো একবার করতে হয়, যেটা আমাদের সারা জীবনের মতো মনে থাকে। এবার ঘটনা, পরীক্ষা যে আমাদের দিতে হয়, চাকরির জন্য হোক, ভালো নাম্বার পাওয়ার জন্য হোক, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠার জন্য হোক, সবকিছুর জন্য আমাদের পরীক্ষা দরকার, পরীক্ষা দিতে হয়। তো এবার আমাদের যে প্রশ্ন আসে পরীক্ষায়, তার একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, সেই সিলেবাসটা আমরা কমপ্লিট করি, তারপর আমরা পরীক্ষা দিতে যাই। এবার ঘটনা হচ্ছে, সেই সিলেবাসটা তো অন্তত আমাকে পরীক্ষা পর্যন্ত মনে রাখতে হবে। পরীক্ষা যেদিন হচ্ছে সেদিন পর্যন্ত আমাকে মনে রাখতে হবে তো তার ভিতরে কি কি আছে না আছে। আর অবশ্যই তুমি যদি সচেতনভাবে পড়াশোনা করো, নিজের জীবনের সাথে রিলেট করে করে পড়ো, তোমার সারা জীবনই মনে থাকে। সব অনেক পড়াই আমরা দেখেছি তো, ছোট থেকে আমরা যখন পড়াশোনা করে এসেছি। তার কারণটা কি জানো? সঠিকভাবে রিভিশন। জানবে, অভ্যাস, প্র্যাকটিস, এইগুলোই কিন্তু একটা পন্থা
কারণ তুমি ছোট থেকে তো তুমি কে কতখানি তার কত মেরিট আছে, কে খুব বেশি ইন্টেলিজেন্ট, এগুলো কেউ জন্মগত নিয়ে আসে। প্রত্যেকে আসে সাধারণভাবে জন্মায়, তারপর তার মধ্যে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হতে থাকে। তো তোমার প্র্যাকটিস তুমি কেমন করছো, তুমি অভ্যাস কেমন করছো, তুমি ঠিক কেমন ভাবে পড়ছো, এগুলো দেখবে ধীরে 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 তৈরি হয়। আমাদের মস্তিষ্ক সেভাবে ডেভেলপড হয়। তো এটাই হলো আসল কথা। তাহলে রিভিশন আমরা কেমন করে করব, তার কি কি প্রবলেম? দেখো, প্রথম প্রবলেম তোমরা বলো যে সময় নেই। ধরো অনেকেই তোমরা আমাকে এটা বলো যে ম্যাডাম এত কম সময়, তার মধ্যে সিলেবাসটা যা হোক করে শেষ করতে পারছি না, আবার বলছেন রিভিশন কি করে পারবো। তাদের জন্য খুব সুন্দর একটা উত্তর আমি দেব। সিলেবাস সবসময় কে মাথার দিব্যি দিয়েছে যে সিলেবাস শেষ করেই তারপর রিভিশন করতে হয়? মতো এই ধারণাটা আমাদের অনেকেরই এখনো ভুল জানা আছে। তারপর দ্বিতীয় বলবো, সেই বিস্তারিত আলোচনায় আসবো। বোর লাগে অনেকেই বলো, কারণ একটা সিলেবাস ধরো অনেকদিন ধরে পড়লাম, একই টেক্সট, একই বই, বা যদি আমি বলি যে যাদের ম্যাথস ফিজিক্স, সেই একই জিনিস করতে হচ্ছে, হয়তো বিষয়গুলো আলাদা আলাদা হচ্ছে, কিন্তু একই সূত্র একই জায়গা, বোর লাগে। কিন্তু ঘটনা হলো, কেন বোর লাগবে না সেটাতেও আসবো। মানে কি কাজ তুমি অবলম্বন করলে, কি পন্থা অবলম্বন করলে তোমার আর বোর লাগবে না। বোর লাগে অবশ্যই, এটা সকলেই তোমরা জানো, আমিও জানি, সবাই জানি। এক জিনিস কার বেশি দিন ভালো লাগে পড়তে, কিন্তু বোর লাগবে না, আমি তোমাকে সেটা বলছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কি কি পন্থা তুমি অবলম্বন করলে তোমার এই সমস্যাগুলোই আর থাকবে না। আমি তোমাকে কথা দিতে পারি। আর অবশ্যই যদি তোমার ভিডিওটি সাহায্যে আসে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবে। চলো, স্মার্ট ওয়ে কি, মানে রিভিশনে করার স্মার্ট ওয়ে কি? দেখো, এখন আমাদের না সবকিছুতেই আমরা জানি যে ওই যে একটু আগেই বলছিলাম, বুদ্ধিমান, মেরিটোরিয়াস, এইসব বিষয়গুলো প্রথম থেকে কেউই জন্মগত পায় না, কিন্তু কে কিভাবে নিজেকে তৈরি করছে সেটা আসল কথা। কেউ 10 ঘন্টা পড়ে, কেউ 5 ঘন্টা পড়ে, আছে তো এরকম অনেকে, কেউ 10 ঘন্টা পড়ে, কেউ 5 ঘন্টা পড়ে। কিন্তু এর মানে এই নয় সময় মেপে আমি 10 ঘন্টা পড়ছি মানেই আমি বেশি নাম্বার পেতে পারি না। স্মার্ট ওয়ার্কও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও বলবো আজকে। চলো তাহলে ফার্স্ট একটা উদাহরণ দিই তোমাদের, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো এদিকে আমি একটা ছোট্ট ঘর আঁকার চেষ্টা করেছি। সেখানে আমি কয়েকটা এই ঘর, ছোট ছোট এই যে বক্সগুলোকে রেখেছি, এগুলো আসলে আমি ইট বোঝাতে চেয়েছি। এই যে ধরো একটা ঘর তৈরি করতে গেলে ইট, বালি, সিমেন্ট লাগে। তো এবার তুমি ধরো 5 মাসে একটা ঘর রেডি করছো, তুমি প্রত্যেক দিন ধরো তুমি রেগুলার 10 থেকে 15 মিনিট করে এই মাসে একটু একটু করে ইট বোঝাই করে করে নিয়ে গিয়ে বাড়িটা রেডি করো। এই মাসে প্রত্যেক দিন, ঠিক আছে? রেগুলার মানে কত, 10 থেকে 15 মিনিট পর্যন্ত তুমি কাজ করছো, আর প্রত্যেক দিন একটু একটু করে তুমি ইট বোঝাই করে করে রাখছো। পরের মাসে কি করলে, তুমি একদিনে 7-8 ঘন্টা কাজ করলে, করে যা ইট আর কি বহন করতে পারবে পরের মাসে। এবার আমাকে বলো তো, কোন মাসে বেশি কাজ হবে, এই মাসে নাকি পরের মাসে? হয়তো উত্তর দেবে যে দুটো মাসেই কাজ এগোতে পারে, যদি সেটা প্রয়োজন কিভাবে কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। আসলে ঘটনা হচ্ছে, ধরো 10 থেকে 15 মিনিট করে প্রতিদিন কাজ করলে আমাদের কিন্তু কষ্টটা কমও হয়, কাজটাও তাড়াতাড়ি এগোয়। আর একদিনে তুমি 7-8 ঘন্টা করতে গেলে তোমার তো অবশ্যই পরিশ্রম বেশি হবে, শরীরেও কষ্ট হবে, কাজটাও কম এগোবে। তাহলে এটা কেন বললাম? বিষয়টা হচ্ছে যে রিভিশনের ক্ষেত্রেও ঠিক এই রকমই একটা বিষয়। আজকে আমি তোমাদের এই ভিডিওটা শুধু এসএলএসটি পরীক্ষার জন্য একেবারেই করছি না। এসএলএসটি অবশ্যই মানে যে কোনো পরীক্ষার জন্য, সামনে আমাদের নেট আছে, সেট আছে, এসএলএসটি আছে, গ্রুপ সি, গ্রুপ ডি আছে, আপার প্রাইমারি টেট আছে, প্রাইমারি টেট আছে, প্রচুর পরীক্ষা আসতে চলেছে, বা যারা আরো অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দাও তাদের জন্য তো প্রচুর পরীক্ষা আসছে। সুতরাং প্রত্যেকটা জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। এবার এই দুটো কথা বললাম যে একসাথে অনেকটা কাজ করা আর প্রতিদিন একটু একটু করে কাজ করা, এই দুটোরই গুরুত্ব আছে। কেমন গুরুত্ব সেটা বলি। দেখো, ফার্স্ট কি আমি বলেছিলাম যে তোমাদের সময়ে যেটা প্রবলেম হয়, সময়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানো তো? সময়, যেটা আমি সবসময় তোমাদেরকে বোঝাই বা বলিও, সময় চলে গেলে সেটা আর পাওয়া যায় না। দেখো, যদি তোমার পরীক্ষা একদম সামনে চলে আসে, ধরো আর আমার হাতে 15টা দিন সময় আছে, ঠিক আছে? 15 দিন মাত্র আমার হাতে সময় আছে, তাহলে আমি কেমন করে রিভিশন করব বলে দিন। সেটা হলো, এই সময়ে তোমার কাজ কি হবে? তোমার কাজ অবশ্যই, যদি তোমার সিলেবাস শেষ হয়ে গিয়ে থাকে, সিলেবাস যদি শেষ হয়ে গিয়ে থাকে
তখন তোমার একটা কাজ হবে, ধরো তোমার সিলেবাস কমপ্লিট, আমি তাদের জন্যও বলবো, ঠিক আছে, তাদের সিলেবাস এখনো একটু হলেও বাকি আছে, ধরো তোমার সিলেবাস শেষ, তোমার সিলেবাস যখন শেষ তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি তোমার নোট যেগুলো রেডি করেছো, অথবা তুমি অন্য কোনো জায়গায় যদি পড়ে থাকো, কোনো ইনস্টিটিউশনে যদি পড়ে থাকো, তারা তোমাকে যা নোট দিয়েছে সেইগুলো হাতের কাছে সুন্দর করে রাখ। তারপর কি কাজ হবে তোমার? প্রত্যেকটা নোট একটু একটু করে পড়বে, পড়ে যেই জায়গাগুলো তোমার মনে রাখতে অসুবিধা হবে আন্ডারলাইন করবে। এক্ষেত্রে কি করবে? আন্ডারলাইন করবে। তারপর আন্ডারলাইন করতে 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 পড়বে, প্রয়োজন পড়লে হাইলাইট করতে করতে পড়বে। যে জায়গাটা তোমার মনে পড়বে না, বা তুমি একবার দেখলে মনে হচ্ছে যে আমি এটা ভুলে যাচ্ছি, অথবা এটা বেশি একটু কঠিন জায়গা, আন্ডারলাইন করে রাখলে অথবা হাইলাইটার দিয়ে পড়লে। এরপর তোমার কাজ কি হবে? দ্বিতীয় কাজ যেটা হবে, অবশ্যই দেখবে সিলেবাস যখন আমাদের শেষ হয়ে যায়, পরীক্ষা যখন খুব কম সময় থাকে, তখন আমাদের টেক্সট নিয়ে বসার সময় একটু কম থাকে, টেক্সট নিয়ে আমরা খুব কমই বসি, তাই নোটস করতে বলা হয় তোমাদের যে নিজেরা নোটস করো, অথবা যদি কোনো জায়গা থেকে নোট পাও সেটাকে ভালো করে স্টাডি করো, কারণ সেখানে তাড়াতাড়ি হয়, অনেকটা পড়াটা এগিয়ে যায়, একসাথে অনেকটা পোর্শন কভার আপ হয়। ধরো আমার 4টে বই আমি যখন না পড়তে পারবো, 4টে বইয়ের নোটস কিন্তু আমি একদিনে পড়ে ফেলবো, ঠিক আছে? সুতরাং এইটা তোমার প্রথম কাজ হবে। তোমার সিলেবাস কমপ্লিট থাকলে তুমি নোটসে ধীরে ধীরে পড়তে থাকবে, যেখানটা মনে হবে ভুলে যাচ্ছ আন্ডারলাইন করতে করতে পড়বে। নেক্সট কাজ তোমার কি হবে? সেটা অবশ্যই কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষার জন্য বলছি, সেটা অবশ্যই মক টেস্ট। কেন মক টেস্ট? মক টেস্ট কেন নয়? কারণ হচ্ছে যে তুমি এই যে পড়ছো, তুমি আসলেই কি ভুলে যাচ্ছ? এই উত্তরটা কে দেবে? এই উত্তরটা মক টেস্ট দেবে। এবার ঘটনা, যাদের পরীক্ষা একদম সামনে, যদি আমি বলি, এটা না হয় আমি SLSP কে কেন্দ্র করেই বলছি, এই পরীক্ষাটা একদম সামনে আছে, তাই এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি আমি, ঠিক আছে? 15টা দিনই বাকি আছে, এরপরও বলবো, আরো কিছু কথা বলছি। এবার মক টেস্ট। মক টেস্ট আমি দিতে শুরু করলাম, আমি একটু একটু করে মক টেস্ট দিচ্ছি, রিভিশন করছি, মক টেস্ট দিচ্ছি। যেই উত্তরটা আমার মনে হচ্ছে যে আমি প্রশ্নটা ভুল করলাম, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমার মক টেস্টে তুমি দেওয়ার পর তুমি স্কোর দেখতে পাচ্ছ, কোনটা তুমি ভুল করেছো কোনটা ঠিক করেছো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তখন তোমার কাজ হবে সেই ভুল প্রশ্নগুলো, যেটা তুমি ভুল করেছো, সেগুলোকে এক জায়গায় নোট ডাউন করা, পরপর হিসেবে নোট ডাউন করা, ঠিক আছে? এইটা করলে তোমার কি হবে আমি তোমাকে বলছি। 1 নাম্বার আন্ডারলাইন করে করে পড়লে, শুয়ে শুয়ে একদম বালিশে হেলান দিয়ে দিয়ে পড়লে আমাদের আলিশি আসে, একটা বোরিং ব্যাপার চলে আসে। কিন্তু আন্ডারলাইন করতে করতে, হাইলাইট করতে করতে যখন আমরা পড়ি, দেখবে আমাদের সচেতনতা বেশি থাকে, তাই তো? নিশ্চয়ই তোমরা জানো এই বিষয়টা, আমাকে লেখো নিচে কারা কি ভাবছো। আন্ডারলাইন করতে থাকলে আমাদের হাত চলছে, মানে আমরা একটা কিছু কাজ করছি, করতে করতে করছি। মক টেস্টের যে উত্তরগুলো তুমি যখন ভুল করলে, সেই প্রশ্নগুলো যখন তুমি লিখে রাখবে, মানে তুমি লিখে রাখছো মানে তোমার কিন্তু ব্রেন সজাগ, বোর কিন্তু লাগবে না। সুতরাং এই বোর লাগে এইটারও একটা বড় উত্তর এখান থেকে তোমরা পাচ্ছ। তাহলে আমি একটা রাফ খাতা এরকম ভাবে মেনটেন করি, তুমি যদি খুব বেশি ভুলে যাও, আন্ডারলাইন করেও তোমার যদি মনে হচ্ছে ব্যাপারটা আমার মনে থাকছে না, তাহলে ওই রাফ খাতাটার মধ্যে তুমি পয়েন্ট পয়েন্ট করে বিষয়গুলোকে লিখে রাখো, ওকে? তারপর দেখো, মক টেস্টের প্রশ্নগুলো তুমি লিখে রাখো, এরপরে তুমি হঠাৎ একদিন সেটাকে নিয়ে বসলে, ধরো 2-3 দিন পর ওই খাতাটা তুমি খুলে, এবার তখন তুমি ওখানে ভাবতে শুরু করবে, তুমি কিন্তু জানো যে এই খাতায় আমি লিখেছি মানে আমার নিশ্চয়ই কোনো একটা ভুল করেছিলাম, অথবা আমি ভুলে যাচ্ছিলাম, তাই তো লিখে রেখেছি। তাহলে সেই দিন তুমি বসে উত্তরটা লিখে রাখবে না, কিন্তু শুধু প্রশ্নটা লিখে রেখেছো, তখন মনে করার চেষ্টা করবে উত্তরটা কি ছিল, আর আমি এই জায়গাটা ভুলে যাচ্ছিলাম। এই যে বিষয়টা যেটা হয়, এটা জানবে এত কার্যকরী, এটা সারা জীবনেও ভুলবে না। মানে যদি এটা তুমি করো, মানে ওই খাতাটা একদিন নিয়ে বসলে, 3-4 দিন পর মনে করার চেষ্টা করবে যে এর উত্তরটা কি হবে, কোন ইউনিটে আছে, কোন জায়গায় আছে। তেমনি একটা পয়েন্ট তুমি লিখে রেখেছো, যে জায়গাটা তুমি বারবার ভুলে যাচ্ছিলে, সেটাও তুমি মনে করতে পারবে। এটাকে বলে রিকল করা, বারবার মনে করা। বারবার মনে করতে যখন তুমি যেই থাকবে না, মাথা ওটাকে স্টোর করে নেবে, মানে লং টাইম মেমোরিতে স্টোর করে নেবে তোমার ব্রেন, মস্তিষ্ক। এটাই কিন্তু কাজ, মানে এটা আমাদের সকলের সাথে হয়, দেখবে তোমার অন্যান্য যে দৈনন্দিন কাজের ক্ষেত্রে এটাই হয়। ওই যে রিকল করা, ওইটা আমি দেখছি, পয়েন্টগুলো দেখছি, কোথায় আছে, কোন ইউনিটে আছে, কোন জায়গায় আছে,
আর কোনোদিন ভুলবে না, আমি তোমাকে বলছি, একবার করে দেখো। এরপর কি দেখো তাহলে, আন্ডারলাইন হয়ে গেল, আমাদের মক টেস্ট হয়ে গেল। আমরা এখানে অবশ্যই আরেকটা করব, PYQ করব, যেটা আমাদের খুব প্রয়োজন। এটা তোমরা প্রত্যেকদিন, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি, PYQ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ওই যে আবারও একটা কথা বলতে হয় যে কেয়ারফুলি পড়া, 5 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়তে হবে না। PYQ প্যাটার্ন না দেখলে, প্রশ্ন প্যাটার্ন না দেখলে তোমার মুশকিল হবেই। যে কেমন প্রশ্ন আসে না জানতে পারলে তুমি কি করে পরীক্ষার জন্য তৈরি হবে? প্রশ্ন করো নিজেকে, এইটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে জানতে হবে। সুতরাং কেমন প্রশ্ন হয় এইটা তোমার জানা দরকার। PYQ আমাদের দেখতে হবে, পারলে একটা করে স্যাম্পল সেট PYQ প্র্যাকটিস করবে। বা যখন মক টেস্টের মধ্যেও তোমরা যদি কোনো ইনস্টিটিউশনে পড়ে থাকো, সেখানে PYQ অলরেডি ইনক্লুডেড থাকে এবং মক টেস্টের প্রশ্নগুলো সেই ধাঁচেই হয় পরীক্ষায় যেমন প্রশ্ন আসে। ওকে, এই হলো আমাদের মূল কথা। এবার আরেকটা বিষয়, তাহলে এইটা আমাদের কি হলো? লং টার্ম রিভিশন, মানে অনেকটা সময় ধরে আমরা রিভিশন করছি, কারণ আমাদের সিলেবাস তো শেষ হয়ে গেছে। সিলেবাস শেষ হয়ে গেছে, আমরা এবার শুধুই রিভিশন করছি। এইটা তাদের জন্য যাদের পরীক্ষা একদম সামনে। এবার ধরো, এটা তো আমি তোমাদের বললাম অন্যান্য যে থিওরি পার্টগুলো আমরা দেখি, ইংলিশ, বাংলা, ফিলোসফি, জিওগ্রাফি ইত্যাদি। আমাদের যখন নিউমেরিক্যাল কোনো যেরকম সাবজেক্ট, ধরো ম্যাথামেটিক্স বা এই সাবজেক্টগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের কি কি করতে হয়? সেক্ষেত্রে একদম সহজ বিষয়ই জানো এটা, যে ধরো ওখানে তো সূত্রের ব্যাপার থাকে। সুতরাং আমরা যত প্র্যাকটিস করব, মানে আমরা প্র্যাকটিস যত সেট সলভ করব, সেগুলো টেস্ট যত সলভ করব, সেগুলো নতুন নতুন করে সূত্রের ধারণা দেয়। সূত্রটা একই থাকে, সেটাকে নানান রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে বিষয়টা, বা কোন কোন জায়গাটা আমি উইক, মানে কোন প্যাটার্নের অঙ্কে আমি উইক, সেটা আমি ধরতে পারবো। সুতরাং তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে বারে বারে পরীক্ষা দেওয়া বা মক টেস্ট দেওয়া। তাহলে এইটা একটা জিনিস গেল আমাদের। এর পরে আসবো, এটা সারা জীবনের জন্য কাজে লাগে, মানে যে কোনো পরীক্ষায় কাজে লাগে। সেটা কি? এই যে বলছিলাম আমি তোমাদের, যে এবার আসি শর্ট টাইম রিভিশন। এই শর্ট টাইম রিভিশন বিষয়টা কেমন? একদম প্রথমে যে গল্পটা বলেছিলাম মনে আছে, বাড়ি তৈরির গল্প বলছিলাম তোমাদের। দেখো এক্ষেত্রে কি হয়, ধরো আমরা প্রতিদিন আমাদের সিলেবাস রেডি করছি, ঠিক আছে? সিলেবাস কিন্তু কমপ্লিট নয়, আমরা কি করছি? সিলেবাসটা রেডি করছি, মানে একটু একটু করে প্রতিদিন পড়ছি। যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, সামনে SLST পরীক্ষা আছে, তারা ভয় পাবে না, তারা এই পন্থাটা অবলম্বন করবে। তোমাদের একে একে ওইদিকে পরীক্ষার জন্য রিভিশনও হবে, আবার সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়াও যারা নতুন কিছু পড়ার কথা ভাবছো, যেমন ধরো গ্রুপ সি, গ্রুপ ডি আছে, আপার প্রাইমারি আছে, সব নেট সেট সব কিছুর ক্ষেত্রে এটা ভীষণ ভালো একটা ট্রিক্স, সারা জীবন তোমাকে এটা সাহায্য করবে। কেমন? দেখো সিলেবাস তুমি পড়ছো, ধরো তোমার 10টা ইউনিট আছে অথবা 5টা ইউনিট আছে, তুমি একটু 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 করে শুরু করেছো, কিন্তু তোমার কাজ হবে 30 থেকে 40% সিলেবাস যখন মোটামুটি রেডি হয়ে যাবে তোমার, তখন তুমি শুরু করবে এই টেকনিক। সেটা হচ্ছে প্রতিদিন রেগুলার, ঠিক আছে? প্রতিদিন তুমি যেটা করবে সেটা হলো যে 10 থেকে 15 মিনিট করে রাখবে শুধু রিভিশনের সময়, রিকলিং এর সময়, রিকল করবে সেটাকে বলা হয়। এইটুকু সময় থাকবে তোমার সারাদিন কি পড়লাম, বা যখন থেকে তুমি পড়তে শুরু করেছো কি পড়লাম, 1 মিনিট কি কি পড়েছি একবার শুধু উল্টে পাল্টে দেখে নেওয়া। জিনিসটা কেমন হবে তাহলে? ধরো আমি একটা উদাহরণ, ধরো আমি একটা কোনো ইউনিটের একটা টপিক পড়েছি, একটা বা 4টে টপিক, একটা তো বললে হবে না, 4টে টপিক আমি পড়েছি আজকে সারাদিনে সারা রাতে সবটাই মোটামুটি। এবার একটা সময় আমি 15 মিনিট থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট টাইম বার করলাম, রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে হয়তো আমি বার করেছি। এই টাইম আমার কাছে রুটিন আছে, আমি এভাবে পড়েছি, আমি সেইগুলোকেই একবার শুধু দেখে নেব। এবার দেখে নিতে গেলেই তুমি যেটা দেখবে সেটা হচ্ছে, কোনো জায়গা যদি ভুলে গিয়েও থাকো তুমি নিজেই সেটাকে দেখে করবে। এর ফলে কি বাড়ে জানো? এর ফলে তোমার পড়াশোনার রিদিমটাও বাড়ে, ইচ্ছা হয় আরো বেশি করে মনে রাখবো কিভাবে, কিভাবেটা তোমার খিদেটা বেশি বাড়ে। তখন তুমি যদি 5টা উত্তর ভুলে গিয়ে থাকো, বা ধরো 5টা জায়গা ভুলে গিয়ে থাকো, তোমার চট করে একবার দেখা হয়ে যাবে, আর তুমি তারপরই ঘুমাতে যাবে, সুতরাং মাথার মধ্যে সেটা থেকে যাবে।
এইভাবে আমাদের প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট টাইম শুধু একবার দেখে নেওয়ার জন্য, একবার রিকল করার জন্য। আমি বলছি না তোমাকে প্রচুরভাবে সব তুমি 4টে বই পড়েছো মানে 4টে বই সব এদিক ওদিক করে দেখো না। যখন পড়েছো নিশ্চয়ই ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে রেখেছো, মার্ক করে রেখেছো ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেগুলো একবার দেখো। সেগুলো দেখে নেবে, তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর তুমি বিশ্বাস করো, পরীক্ষার সময় এই জিনিসটা এতটা কাজে আসে, প্রত্যেক দিনের এই অভ্যাসটা এত ভালো একটা অভ্যাস, পরীক্ষার সময় তোমার বেশি রিভিশনের প্রয়োজনই পড়ে না। এটা এত সুন্দর একটা জিনিস। আর পরীক্ষার সময় তো আমি বলেই লং টার্ম যে রিভিশন সেটা তো আমরা করবোই, সেটা তো আমাদের কাছে খোলাই আছে। সুতরাং এইটা হবে আমাদের সব সময় যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা হয়তো সামনে তোমাদের অনেক পরীক্ষা আছে, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গায় আর কি করতে হয় দেখো, এই জায়গাতেও একইভাবে আমাদের বোর যাতে না লাগে, মানে আমি এই 10-20 মিনিট পেয়েছি, আমি সকাল থেকে পড়লাম একই জিনিস, আবার একবার দেখবো বোর লাগতে পারে। এখানেও সেই একই পন্থা অবলম্বন করবে, তুমি নয় আন্ডারলাইন করে রাখবে, অথবা তুমি রাফ খাতা মেনটেন করবে, যেটা তুমি ভুলে যাচ্ছ, যে জায়গাটা তুমি বারবার ভুলে যাচ্ছ সেটা লিখে রেখে দেবে। ওটা আবার ঠিক 1 সপ্তাহ পর নিয়ে একবার বসবে, দেখবে কি ইন্টারেস্টিং লাগবে। তোমার তখন নিজের ভালো লাগবে যে বাহ, এটা তো বেশ ভালো বিষয়। তখন 1 সপ্তাহ পর যে খাতাটা নিয়ে বসবে, তখন রিকল করার চেষ্টা করবে, মনে করার চেষ্টা করবে যে কোন জায়গায় ছিল, কি এটা বিষয়টা। খুব সুন্দর লাগবে, মানে নিজের একটা খেলার মতো হয়ে যাবে তোমার কাছে। পড়াশোনা তো খুব ইন্টারেস্টিং, সেটাকে সুন্দরভাবে করলেই ভালো লাগে। এমন নয় তোমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে তোমাকে রিভিশন করতেই হবে। রিভিশনের একটা সুন্দর বিষয় আছে, সেটাকে আমাকে ভালোভাবে করতে হবে, তবে না আমার ইন্টারেস্ট লাগবে। নাহলে ওই যে বাবা মায়েরা বলেছে, স্যার ম্যাডামরা বলেছে তাই করছি, এটা নয়। তুমি নিজের প্রয়োজনেই করবে, কিন্তু সেটাকে মজার ছলে করো। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পন্থা। এবার আসি আর একটা কথায়, সেটা এই যে বারবার তোমরা যে সমস্যাটার মধ্যে পড়ো। দেখো, ঘটনা হচ্ছে আমাদের কাছে তো দুটো রাস্তা আমরা পেয়েছি, দুটো পন্থা পেয়েছি। এখানে একটা হচ্ছে লং টার্ম, মানে লং টাইমের জন্য আমাদের যে রিভিশনটা করতে হয় সেটা তো আমরা পেলাম, আর একটা আমরা পেয়েছি শর্ট, ঠিক আছে। এবার এই যে বিষয়টা আমাদের এই দুটো আছে, 1 নাম্বার 2 নাম্বার। এবার এইটা আমরা ঠিক পরীক্ষার আগে আগে করি, তখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আর এইটা আমরা পরীক্ষার আগে নয়, এটা আমরা যেদিন থেকে সিলেবাস ধরি তার প্রায় 20 দিন 25 দিন 1 মাস পর থেকে শুরু করি এই কাজটা। এইভাবে তোমার কাজ শুরু হবে। নিজেকে একটা ডেড লাইন দেবে, জানো তো, যে আমি যেমন ধরো তোমাদের এই সামনে এসএলএসটি পরীক্ষা আছে, তাই বলি ধরো তুমি রিভিশন করতে বসে, সিলেবাস তো শেষ হয়ে গেছে, আজকে বসে এই নয় যে শুধু র্যান্ডম পড়ে যাচ্ছে। একটা বই নিলে, একটা বই নিয়েছো, ঠিক আছে, সেই বইটার একটা নির্দিষ্ট ডেড লাইন রাখো, ডেড লাইন রাখবে, ঠিক আছে। এই ডেড লাইন মানে কি, এই বইটা তুমি আজকে কটার সময় শেষ করবে। নিজেকে চ্যালেঞ্জ দাও, নিজেকে চ্যালেঞ্জ করো যে আমি এই বইটা, অথবা এর সাথে তুমি আরো 2টো বই যুক্ত করো, এই 5টা টপিক বলতে পারো, টপিক তুমি বলতে পারো, 5টা টপিক আমি শেষ করব দুপুর 2টোর মধ্যে। তারপর আমি স্নান খাওয়া করব দুপুর 2টোর মধ্যে, ঠিক আছে। তারপর আমি স্নান করব, খাবো। এইভাবে নিজেকে ডেড লাইন দাও যে এইটাই আমার শেষ জায়গা, এই সময়সীমা। আমি সকাল 10টা থেকে শুরু করেছি, 2টোয় সমাপ্ত করেছি, তারপর আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার রেস্ট নেব, তারপর আমি আবার শুরু করব, আবার এই 5টা টপিক কমপ্লিট করব। এটা একটা ভয়ঙ্কর ভালো কাজ। এমন নয় যে তোমার প্রত্যেকটা বিষয় তোমাকে পড়তে হবে, কিন্তু তার মানে যদি তুমি ডেডলাইন না সিলেক্ট করো, তুমি যেটা ঠিকঠাক সময়সীমা না সিলেক্ট করো, তুমি দেখবে সময় বেড়েই যাবে, তুমি শেষ করতে পারবে না। তোমার মনে হবে আরো দেখি, আরো পড়ি। অবশ্যই পরীক্ষার সময় টেনশন বাড়ে, বারবার ভয় লাগে, হয়তো সবার হয় এটা, কিন্তু এই করতে গেলে তোমার অনেক সময় চলে যাবে, তুমি রিভিশনটা ভালো করে করতে পারবে না। তাই তোমাকে ডেডলাইন সিলেক্ট করতে হবে, আর অবশ্যই যে বলেছি খাতা মেনটেন করতে হবে। ওটার মতো ভালো কাজ কিছু হয় না। তাহলে তোমার বোরও লাগবে না, নিজেকে চ্যালেঞ্জ করবে, এবং চ্যালেঞ্জটা যখন তুমি সত্যিকারই করে ফেলবে, দেখবে 2টোর মধ্যে যখন কমপ্লিট করে ফেলবে, তোমার একটা আলাদাই জয় লাভ হবে, মানে একটা আনন্দ হবে নিজের মধ্যে যে না, আমি এটা করে দেখিয়েছি বা আমি করে ফেলি। এই করতে করতে তোমার কি হবে জানো, সেটা হচ্ছে সময়টা ধীরে ধীরে কম লাগতে শুরু করবে। ওই যে আমি বলছিলাম, মেরিট কারোর জন্মগত হয় না। এটা করতে করতে তোমার অভ্যাসটাই হয়ে যাবে, তোমার ব্রেন তখন তাড়াতাড়ি কাজ করবে এবং সেটা তাড়াতাড়ি সে লোড করতেও শুরু করবে। এগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি এটাই হয় সব মানুষের সাথে। এই জন্যই বলা হয় যে প্র্যাকটিস করতে বারবার। সুতরাং তুমি যখন এইভাবে এগোবে, তোমার তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে বেশি জিনিস পড়া হবে। যেটা তোমার 10 ঘন্টা পড়ে হচ্ছিল না, সেটা তোমার 6 ঘন্টায় হয়ে যাবে। একবার করে দেখো, এটা নিজেকে দেখতে হবে করে। তাহলে
আমরা একটা চ্যালেঞ্জ নিই। সেই চ্যালেঞ্জটা কি? প্রথম দিন যারা এসএলএসটি দিচ্ছ তারা লং টার্ম রিভিশনের কথা ভাবো, ঠিক আছে? সিলেবাস কমপ্লিট সেটা ভাবো। তাদের জন্য প্রথম দিন তারা কি করবে? প্রথম দিনের চ্যালেঞ্জ নাও যে আমি ডেডলাইন সিলেক্ট করব, আমি রাফ খাতা করব, আমি তারপর কি করব, আমি যখন নোটগুলো পড়ছি আমি আন্ডারলাইন করতে করতে পড়বো। এটা তোমার প্রথম দিনের কাজ হবে। একটা চ্যালেঞ্জ নাও যে আজকে আমি 10টা টপিক রেডি করব, 10টা টপিক আমি এভাবে এভাবে পড়বো। আমাকে তারপর জানাবে এই ভিডিওর নিচে লিখে যে তোমার কতটা সাহায্য হয়েছে। তুমি প্রথম থেকে সপ্তম দিন এই 7 দিন করে আমাকে জানাও। প্রথম থেকে 7 দিন মানে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আমাকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে জানাবে তোমার কতটা কি কাজে এসেছে। আর যারা অন্যান্য পড়াশোনা করছো, অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আর একটু পরীক্ষা দেরি আছে, তাদের বলবো তোমরা এটা নেবে 10, 15 অথবা 30 মিনিটের মধ্যে যেটা রেগুলার বলেছি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমাকে 7 দিন পর জানাবে যে কতটা তোমার উপকারে এসেছে। এটা আমি তোমাকে বলছি, যদি তুমি সত্যি 7 দিন এটা করতে পারো তোমার এটাই অভ্যাস হয়ে যাবে। আর তোমার এই অভ্যাসটা যে কত ভালো অভ্যাস তারপরে বুঝতে পারবে গিয়ে, তখন আমাকে এসে বলবে। যাই হোক, তো রিভিশনের এই পন্থাগুলো তোমাকে অবলম্বন করলে তোমার সময় কম লাগবে, সময় নেই ভাববে না। দেখো, সময় যদি এরকম করে ভাবতে থাকো সময় কোনো কিছুরই থাকবে না। একটা কাজ 2 ঘন্টাতেও করা যায়, একটা কাজ 10 ঘন্টাতেও শেষ হয় না। একই কাজ, ডিপেন্ড করছে তুমি কেমন ভাবে করবে। নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করো, সময় আছে, সময়টাকে কাজে লাগাও, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। তাহলে এভাবে রিভিশন করবে। তারপর কি হলো 1 সপ্তাহের চ্যালেঞ্জ সেটা আমাকে অবশ্যই জানাবে। প্রত্যেকে ভালো থাকো। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে অথবা আমাকে ফোন করবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তবে এই ভিডিও শেষে আরেকটা কথা বলে যাই, যেহেতু আমাদের সামনে এখন অনেকগুলো পরীক্ষা, তোমাদের অনেকগুলো ওই জীবনের আলোর দরজা খুলতে চলেছে আর কি। ধরো যেহেতু দেখছি এসএলএসটি আছে, এসএলএসটি তো হতেই চলেছে, 7 তারিখ আর 14 তারিখ পরীক্ষা। এরপর আছে গ্রুপ সি, গ্রুপ ডি, আবার প্রাইমারি টেট আছে, প্রচুর পরীক্ষা আছে। কোনটা ছেড়ে কোনটা দেব, এই প্রশ্নটা আমাকে অনেককে তোমরা করছিলে যে ম্যাডাম কোনটা ছাড়বো কোনটা দেব, আমার কি আপার প্রাইমারি পড়া উচিত নাকি আমার গ্রুপ সি ডি পড়া উচিত, আমি কি পড়ব, এটা নিয়ে একটা ভিডিওতে আমি আসবো সম্ভবত আগামী পরশু বা আগামী কাল। আর সেই জন্যই বৈঠক ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে সবসময় নজর রাখো, কারণ বৈঠকের টিম, বৈঠক ইনস্টিটিউশন তোমাদেরকে সঠিক খবর সঠিকভাবে সঠিক পন্থায় দেওয়ার চেষ্টা করে। ভালো থেকো, গুড নাইট।